ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদেরকে ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে স্বাগতম। সকলেই সুস্থ স্বাভাবিক আছো সে কামনাই করি। আজকেও আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর অষ্টম অধ্যায়ের তত্ত্ব উপাত্ত নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে তত্ত্ব উপাত্তের যে প্রাথমিক বিষয়গুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। সেগুলোর ধারাবাহিকতায় আজকে অনুশীলনের যে অঙ্কগুলো আছে, যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা দেখি ষষ্ঠ শ্রেণীর তোমাদের যে অনুশীলনী আছে সেই অনুশীলনী 8-এ 1 নম্বর প্রশ্ন থেকে কত 1 থেকে 7 পর্যন্ত, 1 থেকে 8 12 নম্বর 1 থেকে 12 পর্যন্ত যে সমস্যাগুলো আছে সেগুলো হলো যে বহু নির্বাচনী। আমাদের পরীক্ষার সময় আমরা দেখি তোমরা হয়তো সৃজনশীল প্রশ্নগুলোর উত্তর করতে পারো, কিন্তু বহু নির্বাচনী প্রশ্নগুলোতে গিয়ে তোমরা শেষ মুহূর্তে গিয়ে কি করো, না জেনে আন্তাজির উপরে দাগিয়ে আসো। সেজন্য তোমাদের ওই নাম্বারটার ক্ষেত্রে অনেককেই কম পেয়ে থাকো। তাহলে আমাদেরকে ওই বহু নির্বাচনীতে ভালো করার জন্য যে বিষয়গুলো দরকার সেগুলো হলো যে তোমার প্রাথমিক আলোচনা যদি ভালো করে বুঝতে পারো তাহলে তুমি বহু নির্বাচনীতে ভালো করতে পারবে এবং বইটা ভালো করে রিডিং পড়বে। তাহলে আমরা প্রথমেই দেখি আমাদের 1 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে। 1 নম্বর প্রশ্নে আমার 4টা সংখ্যা দেওয়া আছে বহু নির্বাচনীতে, ঠিক আছে? আমরা দেখি এখানে কত 4, 6, 7, 9 এবং 12। আমি পুরো প্রশ্নটা লিখছি না, যেহেতু তোমাদের বই আছে। এখানে বলা হলো সংখ্যাগুলোর কোনটি মধ্যক। এখানে মধ্যক বলা হয়েছে। দেখো আমরা প্রাথমিক আলোচনায় বলেছিলাম যে মধ্যক নির্ণয়ের নিয়মটা কি। প্রথম কাজ হলো যে কি, যে উপাত্তগুলো দেওয়া আছে সেগুলো কি বিন্যস্ত নাকি অবিন্যস্ত সেটা দেখতে হবে। যদি অবিন্যস্ত হয় তাহলে আমাকে সেটা সাজিয়ে বিন্যস্ত করতে হবে। আর অবিন্যস্ত থাকলে আমরা দুভাবে সাজাতে পারি, একটা হলো ঊর্ধ্বক্রম, একটা অধঃক্রম, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। এখন দেখো আমার আছে 4, 6, 7, 9, 12। তাহলে এগুলো কি ক্রমান্বয়ে উপরের দিকে ছোট থেকে বড় ক্রমে সাজানো আছে। এখন যে 2 নম্বর প্রশ্নটা সেটা হলো যে আমরা বলেছিলাম মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে যে যদি জোড় হয় একরকম, বিজোড় হলে একরকম। তাহলে আমরা এখানে কয়টা অঙ্ক দেখি, কয়টা 1, 2, 3, 4, 5, 5টা যদি হয় আমরা এখন অঙ্ক করে সূত্র দিয়ে করার দরকার না, আমরা মুখে করি। আমি বাম পাশ থেকে একটা বাদ দিলাম, ডান পাশ থেকে একটা বাদ দিলাম, বাম পাশ থেকে আরেকটা বাদ দিলাম, ডান পাশ থেকে আরেকটা বাদ দিলাম। তাহলে আমার মাঝখানে কোনটা আছে 7। তাহলে আমার এটার উত্তর হবে কত, মধ্যক হবে কত, মধ্যক 7, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো যদি জানা থাকে আমি 1 মিনিটের চেয়ে কম সময়ে কি আমি একটা প্রশ্নের উত্তর করতে পারবো। 2 নম্বরে দেওয়া আছে দেখো আবার 8, 9, 10, 12, 14, 16 সংখ্যাগুলোর মধ্যক কোনটি দেখি। তাহলে 2 নম্বর প্রশ্নটা আমরা আবার 8, 9, 10, 12, 14, 16, ঠিক আছে? আমরা আবার সূত্র না করে সরাসরি, যেহেতু আমরা এগুলো বহু নির্বাচনী করবো তখন আমাদের এগুলো কি দ্রুত করতে হবে, কম সময়ের মধ্যে করতে হবে। তোমাদের হয়তো 6, 7-এ তোমাদের গণিতের জন্য 3 ঘন্টা সময় লাগবে, কিন্তু 6, 7, 8-এ যখন তোমরা আরো উপরের দিকে যাবা, 9-এ যাবা, তখন কিন্তু তোমার বহু নির্বাচনের জন্য একটার জন্য 1 মিনিট সময় পাবো। তাই 1 মিনিট অনেক সময় অঙ্ক করে বের করাটা খুব কঠিন, ঠিক আছে? সেজন্য আমাদেরকে সূত্র বা সহজ নিয়মে কিভাবে আমরা করতে পারি সেই টেকনিকগুলো শিখতে হবে। সেজন্য আমরা এটা কি করি, আবার বাম পাশ থেকে একটা বাদ দিলাম, ডান পাশ থেকে একটা বাদ দিলাম, বাম পাশ থেকে একটা বাদ দিলাম, ডান পাশ থেকে একটা বাদ দিলাম, মাঝখানে কয়টা আছে, 2টা আছে। তাহলে আমাদের গড় বের করার নিয়মটা কি বলছিলাম, মধ্যক বের করা। গড়ের মতনই এখানে যেহেতু 2টা সংখ্যা আছে তাহলে আমরা কি করবো, মাঝখানে 2টা বাদ দিলে আর কিছুই থাকবে না, মধ্যক হবে না, মধ্যক আছে। সেজন্য আমাকে কি করতে হবে, মাঝখানে 2টা যোগ করবো, কত 10 আর 12, 10 আর 12 যোগ করলে কত হবে 22, 22কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 10, যোগ যদি আমি মুখে করি 10কে 2 দিয়ে ভাগ 22, 22কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমার রেজাল্ট হবে কত 11। তাহলে আমার মধ্যক কত হবে, মানে এখানে মধ্যক হবে 11, ঠিক আছে? 2 নম্বরটা গেল। এরপর 3 নম্বর প্রশ্ন দেখি আমরা প্রচুরক। এটা আমরা মুখে করতে পারি। এখানে আমাদের সংখ্যা দেওয়া আছে, তারপর আমরা লিখি সংখ্যাগুলো হলো 4, 5, 8, 6, 7, 12। আমি প্রচুরক নির্ণয়ের সময় বলেছিলাম আমরা চাইলে সেটাকে বিন্যস্ত করতে পারি অথবা অবিন্যস্ত অবস্থায় আমরা প্রচুরকটা বের করতে পারি। আমরা দেখি এখানে 4 আছে কয়টা, 1 বার, 5 আছে কয়বার, 1 বার, 8 আছে কয়বার, 1 বার, 6 আছে কয়বার, 1 বার, 7 আছে কয়বার, 1 বার, 12 আছে কয়বার, 1 বার। তাহলে দেখো প্রত্যেকটা 1 বার করে আছে। তাহলে এখন এখানে কি প্রচুরক আছে? আমি তোমাদেরকে যখন প্রাথমিক আলোচনা করেছিলাম তখন বলেছি
যে আমাদের কোনো সময় একাধিক প্রচুরক থাকতে পারবে, কোনো সময় প্রচুরক নাও থাকতে পারে। দেখো এই প্রশ্নের মধ্যে কি নেই, প্রচুরক নেই। তোমাদের 4টা অপশন দেওয়া আছে, উত্তর এক ক নাম্বারে দেওয়া আছে 6, এরপর আছে 7, এরপরে 12, এরপর প্রচুরক নেই। তাহলে আমাদের উত্তর কত হবে, প্রচুরক নেই। ঠিক আছে, তাহলে আমরা সহজে এটা বুঝতে পারলাম। এরপর আমরা 3 নম্বর প্রশ্নটা নিয়ে আলোচনা করি। 3 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে, 4 নম্বরে হলো, আবার আমি লিখলাম 8, 12, 11, 14 লিখে ফেলছি, তাহলে এরপরে লিখি 12, যদি 12 আগে ছিল এখানে 18। ঠিক আছে, এখানে আমাদের বের করতে বলছে প্রচুরক। তাহলে আমি দেখি কোনটা কতবার আছে। 8 কয়বার আছে, 8 আছে একবার, না এটাকে গোল্লা দিলাম, গোল দিয়ে রাখলাম। 12 আছে কয়বার, 2 বার, এখানে একবার, এখানে একবার। 11 একবার, 14 একবার, 18 একবার। তাহলে সবচেয়ে বেশি কোনটা আছে, 12 আছে। তাহলে এখানে প্রচুরক কত, প্রচুরক 12। ঠিক আছে, এরপর আমরা 5 নম্বরে দেখি। 5 নম্বরে কি বলা হয়েছে, 5 নম্বরে বলা হয়েছে উপাত্তের সংখ্যা জোড় হলে মধ্যক নির্ণয়ের মধ্যক নিচের কোনটি। প্রথম প্রশ্নে বলা হয়েছে কতে, উত্তরে দেওয়া আছে মধ্যপদ্বয়ের গড়, মধ্যপদ্বয়ের সমষ্টি, শেষ পদ্বয়ের গড়, প্রথম দুইটি পদের সমষ্টি। সমষ্টি মানে কি, যোগ। তাহলে দেখো এর আগের অঙ্কে আমরা মধ্যক নির্ণয়ের সময় 2 নম্বর অঙ্কে কি করেছিলাম, মাঝখানে যে দুটো আছে সেটা প্রথমে কি করছি, যোগ করছি। তাহলে মধ্যপদ্বয়ের কি করলাম, সমষ্টি। অনেকেই সেই উত্তরটা দিতে পারে, সেজন্যই সেখানে এটা দেওয়া হয়েছে। এরপর আমরা কি করছিলাম, যেহেতু দুইটা সংখ্যা যোগ করছি, 2 দিয়ে ভাগ করছি না, তাহলে আমরা একাধিক সংখ্যা যোগ করে যতটি সংখ্যা যোগ করছি সেই সংখ্যা দিয়ে যদি ভাগ করি সেটাকে কি বলা হয়, গড় বলা হয়। সেজন্যই আমাদের এই উত্তরটা হবে যে কি, মধ্যপদ্বয়ের গড়। ঠিক আছে, মধ্যপদ্বয়ের গড় উত্তর হবে কত, মধ্যপদ্বয়ের গড়। ঠিক আছে, এরপরে দেখো 6 নম্বরে বলা হয়েছে 48, 42, 28, 25, 15 উপাত্তগুলো কোন ধরনের। আমরা লিখি 6 নম্বরে 48, 22, 28, 25, 15। এখন দেখো 48 এর পরে আসছে 22, এটা বড়, এর চেয়ে 22টা ছোট। ঠিক আছে, আবার 22 এর চেয়ে 28 কি বড়, আবার 28 এর চেয়ে 25 কি বড়, আবার 25 এর চেয়ে 15 কি ছোট। তাহলে এই উপাত্তগুলো কি বিন্যস্ত নাকি অবিন্যস্ত, ঊর্ধ্বক্রমে সাজানো নাকি অধক্রমে সাজানো। এটা ঊর্ধ্বক্রমেও সাজানো না, অধক্রমেও সাজানো না, বিন্যস্ত না। এগুলো কি, এগুলো হলো অবিন্যস্ত। এটার উত্তর হলো কি, অবিন্যস্ত। এরপর আমরা আসি 7 নম্বরে, নিচের কোন উপাত্তগুলো বিন্যস্ত। এখানে 4টা ডাটা দেওয়া আছে, প্রথমে আমি ডাটাগুলো লিখি। 7 নম্বরে কতে দেওয়া আছে 8, 6, 0, 4, খতে দেওয়া আছে 2, 4, 2, 4, গতে দেওয়া আছে 8, 6, 4, 2, ঘতে দেওয়া আছে 2, 4, 8, 0। ঠিক আছে, আমরা দেখি 8 এর পরে 6, 6 এর পরে 0, 0 এর পরে 4, তাহলে এটা কি কাটা, সাজানো নাই। 2 এর পরে 4, 4 এর পরে আবার 2, 2 এর পরে আবার 4, এটাও কাটা। এরপরে দেখি 8 এর পরে 6, 6 এর পরে 4, 4 এর পরে 2, এটা সাজানো আছে, পেলাম। এটা দেখি 2 এর পরে 4, 4 এর পরে 8, 8 এর পরে 0, এটা যদি 0 না হয় 10 হতো তাহলে এটা সাজানো থাকতো, তখন আমাদের 2টা সঠিক উত্তর হতো। একটা প্রশ্নে কখনো সাধারণত যদি প্রশ্নে ভুল না থাকে 2টা সঠিক উত্তর থাকে না। তাহলে আমরা পেলাম কোনটা সাজানো, কোনটা 8, 6, 4, 2। ঠিক আছে, এরপরে দেখো 8 নম্বর প্রশ্নটা, যেটা একটা বহু নির্বাচনী প্রশ্ন, সেখানে কি বলা হয়েছে। 8 নম্বর প্রশ্নটা আমরা দেখি, বলছে 12, 6, 12, 22, 22, 26, 30, 36। ঠিক আছে, আমি লিখলাম উপাত্তগুলো 6, 12, 22, 22, 26, 30, 36। ঠিক আছে, এখানে আমাদেরকে বলা হয়েছে ক নম্বর হচ্ছে প্রচুরক। প্রচুরক কত, প্রচুরক হলো 22। খ নম্বর হলো যে মধ্যক, মধ্যক 22। এরপরে গড়, মধ্যক ও প্রচুরক পরস্পর সমান। দেখো আমরা দেখি প্রচুরক 22, এখানে 22, এখানে একবার, এখানে একবার 2 বার পেলাম।
মধ্যক বলছে 22। দেখি আমরা যদি এটি সাজালে কত হবে? 6, 6 এর পর আসবে 12, 12 এর পর আসবে 22, 22, 26। আমি যদি বাদ দিই, এখান থেকে 36 বাদ দিলাম, 6 বাদ দিলাম, 12 বাদ দিলাম, 30, 22, 26, মাঝখানে কত আছে? 22। তাহলে প্রচুরকও 22 পেলাম, মধ্যকও 20 পেলাম, দুইটা ঠিক আছে। এখন বলছে গড়টি কত? গড়, ঠিক আছে। এখন আমরা সবগুলোই যোগ করি। যদি আমি 6 এর সাথে 12 যোগ করি তাহলে কত হবে? 18, 18 এর সাথে 22 যোগ করলে হবে 40, 40 এর সাথে 22 যোগ করলে 62, 62 এর সাথে যদি 68, 88, 88 এর সাথে 30 যোগ করলে হবে 118, 118 এর সাথে 36 যোগ করলে হচ্ছে 118, 118 এর সাথে 36 যোগ করি তাহলে হবে 14, হাতে 1, 4 রেখে 5, 1। কয়টা অঙ্ক দেখি? 1, 2, 3, 4, 5, 6, 7, 7 দিয়ে যদি ভাগ দিই তাহলে হবে কত? 7 2 এ 14, 7 2 এ 14, এটাও কি 22 আসছে। তাহলে আমাদের এখানে উত্তর কি হবে? এটা আমাদের এখানে এটা গেল বহুপদী সমাপ্তি সূচক প্রশ্ন। এখানে চারটা, একটা উদ্দীপক থেকে 3টা প্রশ্ন উত্তর দেওয়া আছে। এখন তিনটার উত্তর যদি সঠিক হয়, ক নাম্বারটা যদি সঠিক, 1 নাম্বারটা যদি সঠিক হয়, 2 নাম্বারটা সঠিক হয় তাহলে আমরা লিখবো 1 ও 2, যদি 1 ও 3 সঠিক হয় তাহলে লিখবো 1 ও 3, যদি 2 3 সঠিক হয় তাহলে লিখবো 2 ও 3, আর 1 2 3 তিনটা সঠিক হলে কি লিখবো? 1 2 3। তাহলে এখানে আমাদের উত্তরটা হবে ঘ নাম্বারের 1 2 3, ঠিক আছে। এরপর আমরা দেখো 9 নাম্বার প্রশ্নে, এটা হলো সৃজনশীলের মধ্যে আরেকটা সৃজনশীল ধরতে গেলে। এটা 6 জন শিক্ষার্থীর 20 নাম্বারের পরীক্ষায় প্রাপ্ত ফলাফল, অর্থাৎ 20 নাম্বারের, আমরা তোমাদের অনেক সময় ক্লাস টেস্ট নিই 20 নাম্বারের, সেখানে তোমার শ্রেণীর 20 জন ছাত্রের, তোমার বন্ধুদের 20 নাম্বারের পরীক্ষায় তোমার 6 বন্ধুর প্রাপ্ত নাম্বার দেওয়া আছে। কি পাইছো আমরা সেটা দেখি। নাম্বারগুলো দেওয়া আছে উদ্দীপকে 8, 10, 16, 14, 20, ঠিক আছে। এখন আমাদের প্রশ্ন, ক নম্বর প্রশ্নে বলা হয়েছে, এটা দিয়ে 3-4টা প্রশ্ন দেওয়া হয়েছে। উপাত্ত সময়ের প্রচুরক কত? এখন প্রচুরক আছে কিনা দেখি। এখানে কত কত আছে? উপাত্ত সময়ের প্রচুরক 8 আছে একবার, 10 আছে একবার, 16 একবার, 20 একবার। উপাত্ত সময়ের প্রচুরক কত? এখানে কিন্তু কোনো প্রচুরক নেই। 16 আছে, 16 দুইবার আছে, 16 আরেকটা আছে, 1 2 3, আরেকটা 16 ছিল, হ্যাঁ এখানে 16, এখানে একবার, এখানে একবার, ঠিক আছে, দুইটার তথ্য। তাহলে আমাদের প্রচুরক হলো কত? প্রচুরক হলো এখানে প্রচুরক 16। এরপর 10 নাম্বার বলেছে মধ্যক কত? তাহলে মধ্যক কত এটা আমাকে সাজাইতে হবে। আমি যদি 16টাকে পাশে নিয়ে আসি, 14টাকে পাশে নিয়ে 16টাকে নিয়ে যাই, তাহলে 8 কাটা যাবে, আবার লিখি বুঝবানো না, 8, 10, 14, 16, 16, 20। এখান থেকে একটা গেলাম, এখান থেকে কাটলাম, এখান থেকে কাটলাম, এখান থেকে কাটলাম, মাঝখানে কত আছে? 2টা আছে। তাহলে 10 আর 16 যোগ, 14 আর 16 যোগ করলে কত হবে? 30। 30 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 15। তাহলে আমাদের এখানে মধ্যক হবে মধ্যক 15, ঠিক আছে। এরপর আমরা দেখি 11 নাম্বার কি বলছে। 11 নাম্বার বলছে গড়। তাহলে গড় কি? সবগুলো যোগ করতে হবে। 8 এর সাথে 10 যোগ করলে 18, 18 এর সাথে 16 যোগ করলে 34, 34 এর সাথে 14 যোগ করলে 48, 48 এর সাথে 20 যোগ করলে কত? 68, 68 এর সাথে 16 যোগ করলে 74, 84, ঠিক আছে। এখন সংখ্যা কয়টা? 1 2 3 4 5 6, 6 দিয়ে আমরা ভাগ দিই, 6 দিয়ে ভাগ দিলে হবে 6 1 6, 2 4 6, 24, ঠিক আছে। তাহলে আমাদের গড় কত হবে? গড় হবে 14, ঠিক আছে। এরপরে যে লাস্ট তোমাদের বহু নির্বাচনী প্রশ্নটা এখানে আছে, সেটা হলো এটারই আলোকে উপাত্তগুলোর সঠিক তত্ত্ব হলো, ঠিক আছে। এখানে তত্ত্বটা দেওয়া আছে, দেখো আমি এটা পড়ে দিচ্ছি। উপাত্তগুলোর সর্বোচ্চ নাম্বার হলো 16। এখানে কি সর্বোচ্চ নাম্বার 16? সর্বোচ্চ নাম্বার 16 না 20। তাহলে প্রথমটা ভুল চলে গেল। সর্বোচ্চ সর্বনিম্ন নম্বরের মধ্যে পার্থক্য দেখো, সর্বনিম্ন হলো 8, সর্বোচ্চ হলো 20। তাহলে 20 থেকে 8 চলে গেলে কত? 12। তাহলে আমার কত? খ নাম্বারটা ঠিক আছে। পরীক্ষায় প্রাপ্ত সর্বনিম্ন 40%। তাহলে দেখো আমার 20 এর মধ্যে সর্বনিম্ন নাম্বার কত? আমি সংক্ষেপে 20 এর মধ্যে পাইলো 8, 1 এর মধ্যে পাইলে কত? 20 ভাগের 8। এরপর যেহেতু শতকরায় বলছে কি বের করতে হবে? আমাকে 100 দ্বারা ভাগ করতে হবে, আর 100 গুণ করতে হবে, ঠিক আছে। 100 গুণ করলাম, 100 এর মধ্যে পেলো কত? সংক্ষেপে করলাম, এটা আমরা যদি করি 20, 5 20 100, 5 8 40, 40। তাহলে আমাদের এখানে গ নাম্বারে দেওয়া আছে পরীক্ষায় প্রাপ্ত সর্বনিম্ন নম্বর হলো কত? 40%। তাহলে এখানে আমাদের উত্তর হবে 2 ও 3, অর্থাৎ গ নাম্বার অপশনটা, ঠিক আছে। এরপর আমরা 13 নম্বর যে প্রশ্নটা আছে সেটা আমরা যখন প্রাথমিক আলোচনা করেছিলাম সেখানে একটু উদাহরণের মাধ্যমে দেখিয়েছিলাম, তোমাদের হয়তো মনে আছে, মনে না থাকলে আবার আমি বলে দিচ্ছি। তত্ত্বটা হলো দেখি, আমরা যখন কোনো একটি
গবেষণার কাজের জন্য অনেকগুলো জিনিস সংগ্রহ করি, সবগুলো সন্নিবেশিত যে রূপ সেটা হলো যে তত্ত্ব। আমি একটি ক্রিকেট খেলার স্কোর দিয়ে বুঝিয়েছিলাম যে একটা খেলার সময় আমরা টিভির স্ক্রলে দেখতে পাই যে নাম দেওয়া থাকে, একটি দেশের নাম দেওয়া থাকে, পাশে একটা সংখ্যা দেওয়া থাকে, আরেকটা সংখ্যা দেওয়া থাকে যেখানে হয়তো রান বোঝায়, তারপর একটা সংখ্যা দেওয়া থাকে যেটা দিয়ে ওভার বোঝায়, এরপরে ব্যাটসম্যানের নাম থাকে, সে কত বলে কত রান করেছে সেটা থাকে, আরেকজন ব্যাটসম্যানের নাম থাকে, যিনি স্ট্রাইকে আছেন তার পিছনে একটা স্টার মার্ক দেওয়া থাকে, স্টার দেওয়া থাকে, ঠিক আছে। এই যে সবগুলো নিচে যে স্কোরে দেওয়া থাকে সেই সবগুলোই জিনিস আমরা একসাথে ওদেরকে কি বলে তত্ত্ব। আর এখানে যে প্রত্যেকটা আলাদা আলাদা সংখ্যা দেওয়া থাকে, যেমন ওভারকে বলা হয় ওভার, ওভার এটা একটা কি উপাত্ত, ঠিক আছে। রান, একটা দলের সর্বমোট রান হলো মনে করে 104 বা 105 অথবা 200, এটা হলো কি উপাত্ত, ঠিক আছে। তারপরে উইকেটটা পাশে দেওয়া থাকে, একটা দাগ দেওয়া থাকে অথবা একটা অবলিকের মতন দাগ দেওয়া থাকে, সেটাতে আমরা বুঝি যে কয় উইকেটের পতন হয়েছে, অর্থাৎ 10 উইকেটের মধ্যে কয় উইকেট চলে গেল, এটাও একটি উপাত্ত। এই সবগুলো নিয়েই হলো কি আমার তত্ত্ব। তাহলে আমরা সংক্ষেপেই বলতে পারি যে গবেষণালব্ধের জন্য, গবেষণা কাজের জন্য অনেকগুলো উপাত্তের সন্নিবেশিত রূপকে বলা হয় তত্ত্ব। আর ওই গবেষণালব্ধে প্রাপ্ত তত্ত্বের একক সংখ্যাগুলোকে বলা হয় কি উপাত্ত, ঠিক আছে। এটা আমরা যে কোনো একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিতে পারি। এরপরে দেখো 14 নম্বর প্রশ্নটাকে কি বলা হয়েছে। 14, এটা অঙ্ক করার কিছু নেই, এটা মুখে মুখেই পড়লে হবে, নৈর্ভিত্তিক প্রশ্ন। তো কামালের ওজন 50 কেজি, একজনের ওজন দেওয়া আছে, ঠিক আছে। দেখো আবার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গড় ওজন 50 কেজি, দুইটা জিনিস, একটাতে দেওয়া আছে একজনের ওজন, আর একটাতে দেওয়া আছে যে পুরো একটা তোমাদের ষষ্ঠ শ্রেণীর ক্লাসের সবার ওজন যোগ করে সেটাকে আমরা যতজন শিক্ষার্থী ছিল তত দিয়ে ভাগ করে পাইছি 50 জন। তোমার প্রশ্ন হলো এই দুইটি তত্ত্বের কোনটি দ্বারা পরিসংখ্যান বোঝানো যায়, ব্যাখ্যা করো। এখন আমি যখন বললাম তোমার একজন ক অথবা যে কোনো একজনের নাম বললাম, তার ওজন, কয়ের ওজন 50 কেজি, এখন এখানে কি বোঝাচ্ছি, একটি সংখ্যা। আমি যদি রানের সংখ্যা বলি, বাংলাদেশের রান 104, তাহলে এখানে কি একটা সংখ্যা, এটা কি তত্ত্ব নাকি উপাত্ত, এটা হলো উপাত্ত, ঠিক আছে। আর যখন আমি বলতেছি পুরো জিনিসটা বোঝাচ্ছি তখন সেটা কি তত্ত্ব বলতেছি। এই তথ্যটাই হলো যে কি আমাদের তথ্যটাই কি আমাদের পরিসংখ্যান। তাহলে এখানে যে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের গড় ওজন 50 কেজি, এখানে অনেকগুলো শিক্ষার্থীর ওজন বের করে কারো কম ছিল, কারো 40 কেজি ছিল, কারো 50 কেজি ছিল, কারো 60 কেজি ছিল, কারো 65 কেজি ছিল, কারো 70 কেজিও হইতে পারে, সবগুলো যোগ করে ওই শিক্ষার্থীর সংখ্যা দিয়ে যখন ভাগ করেছি যেই সংখ্যাটা পেয়েছি সেটা দিয়ে বোঝানো হয় পরিসংখ্যান, ঠিক আছে। এখন দেখো আমরা আজকে আরেকটা অঙ্ক করার চেষ্টা করব, সেটা হলো 15 নম্বর প্রশ্নটা পড়ি কি বলেছে দেখি। 15 নম্বর প্রশ্নে বলা হয়েছে তোমাদের শ্রেণীর 20 জন ছাত্রছাত্রীর গণিতে প্রাপ্ত নম্বরগুলো দেওয়া আছে। এই উপাত্তগুলো কি ধরনের উপাত্তগুলো, কি বিন্যস্ত উপাত্ত। সংখ্যাগুলো আমরা লিখি আগে, কত 30, 40, 35, 50, 60, 70, 65, 75, 60, আবার 70, আবার 60, আবার 30, 40, 80, 75, 40, 80, 75, 90, 195, 90, 195, 90, 85, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। যখনই তোমরা পরিসংখ্যানের অঙ্ক করবা তখন অনেক সময় লিখতে গিয়ে হয়তো ভুল হতে পারে, 20টার মধ্যে 19টা লিখে ফেলছো অথবা 1 থেকে 2বার লিখে ফেলছো, এটা ভালো করে খেয়াল করবা। পরিসংখ্যানের মধ্যে সবচেয়ে কঠিন যে জিনিসটি হলো যতটি উপাত্ত দিয়েছি সেগুলো আমি সঠিকভাবে তুলতে পেরেছি কিনা, ঠিক আছে। এইটাই তোমাদের সবচেয়ে ভুল হয় এই চ্যাপ্টার মধ্যে, ঠিক আছে। কারণ এখানে যোগ ছাড়া কোনো কিছু নেই, ভাগ করা ছাড়া কিছু নেই। এখন আমরা দেখি উপাত্তগুলো কি বিন্যস্ত কিনা। এখন তুমি দেখতে পাচ্ছ 30-এর পরে 40, 40-এর পরে 45, 45-এর পরে 50, 50-এর পরে 60, 60-এর পরে 70, 70-এর পরে 65, আবার কম বেশি হয়। তাহলে এগুলো কি বিন্যস্ত নাকি অবিন্যস্ত? সহজে আমরা এটা বলতে পারি কি ক নম্বরে উপাত্তগুলো কি অবিন্যস্ত। ক নম্বরের উত্তর হলো কি উপাত্তগুলো অবিন্যস্ত, ঠিক আছে।
গেল। এরপরে আমাদের কি বলছে উপাত্তগুলো অবিন্যস্ত হলে বিন্যস্ত করো, ঠিক আছে। এখন আমরা কিভাবে বিন্যস্ত করব, এইটা তার একটা তোমাদের সমস্যা যে স্যার আমরা বিন্যস্ত করবো কিভাবে। এই ধরনের সংখ্যা থাকলে আমরা দেখি সংখ্যাগুলো আমরা দেখি এখানে আছে 30 3 এর ঘরে, 40 4 এর ঘরে, 35 3 এর ঘরে, 50 5 এর ঘরে। তাহলে আমি যদি গিয়ে দেখি 6 এর ঘরে আছে, 7 এর ঘরে আছে, 8 এর ঘরে আছে, 9 এর ঘরে আছে, বা 10 এর ঘরে আছে, তাহলে 3 এর ঘরের টাকা আমরা লিখি। তাহলে আমাদের প্রশ্নে বলা হয়েছে উপাত্তগুলোকে অবিন্যস্ত হলে বিন্যস্ত করা হলো। বিন্যস্ত উপাত্ত হলো আমরা এভাবে লিখতে পারি, বিন্যস্ত উপাত্ত হলো, প্রথমে আমরা 30 এর ঘরেরটা লিখি, 30 আছে কিনা দেখি, লিখলাম। ডাটাগুলো তোমরা কি করবা, খাতায় উঠাবা, তারপর একটা একটা করে লিখবা। 30 আছে, 30 এর চেয়ে ছোট আর কোনো কিছু নাই, তাহলে 30টা আমি কি কেটে দিলাম। এখন দেখি 30 আর আছে কিনা, এখানে আরেকটা আছে 30, তাহলে এটাও কাটলাম, ঠিক আছে। 3 এর ঘরে আর আছে কিনা দেখি, 3 এর ঘরে এখানে একটা আছে 35, 35 এর চেয়ে ছোট বড়, 30 এর চেয়ে বড় আর কিছু আছে কিনা দেখি, 35 থেকে ছোট নাই, তাহলে 35 লিখলাম, ঠিক আছে গেল। এরপরে দেখি 4 এর ঘরে, 4 এর ঘরে হলো 40, এখানে একটা লিখলাম 40, আরেকটা আছে কোথায়, এখানে লিখলাম, দুইটা, যেটা লিখবো সেটা দাগ দিয়ে রাখবো, নাহলে আপনি কি খুঁজে পাবো না, খুঁজে খুঁজে যদি করতে যাও অনেকক্ষণ সময় লাগবে, ঠিক আছে। এরপরে দেখি 4 এর ঘরে আর আছে কিনা, 4 এর ঘরে আর নেই। এরপরে যাই কোথায়, 5 এর ঘরে, 5 এর ঘরে কি 50 আছে, 50 লিখলাম, 50 আর আছে কিনা দেখি, এখানে আর নাই, এখানে আর নাই, এখানে আর নাই। এরপরে যাবো কি 6 এর ঘরে, 6 এর ঘরে 60, 60 আছে এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ঠিক আছে 60 লিখলাম। আর আছে কিনা দেখি 60, 60 আর নাই, 60 এর চেয়ে বড় আছে, হ্যাঁ 65, এখানে একটা আছে, লিখলাম 65। এরপরে যাব কোথায়, 70 এ, 70 এখানে একটা আছে, লিখলাম। আর আছে কিনা দেখি, এখানে একটা আছে, লিখলাম 70। এরপর আর আছে কিনা দেখি 70, আর দেখতেছি না, এটা এখানে নিচে দাগ দিই, তাহলে বুঝতে সুবিধা হবে, নাহলে আবার ভুল করব। এখানে দাগ দিলাম, 75 আছে 70 পরে, 75 এখানে একটা আছে, লিখলাম। এখানে একটা আছে, সেটাও লিখলাম, ঠিক আছে। 75 আর নাই। এরপরে দেখি 8, 8 এর ঘরে, 8 এর ঘরে আছে এখানে একটা 80, এখানে একটা আছে 85, লিখলাম। এরপর আর আছে আর নাই। এরপর হলো 9 এর ঘরে, 9 এর ঘরে এখানে একটা 90 আছে, লিখলাম। এখানে একটা 90 আছে, লিখলাম। এরপরে 95 আছে, লিখলাম, ঠিক আছে। এরপর হলো যে 100, সব লিখে ফেলছি। এখন আমার দেখতে হবে সাজানোর মধ্যে আমার যে 20টা উপাত্ত দেওয়া ছিল 20টা আছে কিনা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। এগুলো উঠানোর পর আবার তোমরা গুনে দেখবা, এই ক্ষেত্রেই তোমাদের ভুল হয় সাজানোতে, মাঝখানে একটা নাই হারাই যায়, ঠিক আছে। সেই ক্ষেত্রে তোমরা হয়তো পুরো নাম্বারটা কাটা যাবে না, কিছু কাটা যেতে পারে, ঠিক আছে। ভালো করে খেয়াল করবে, এখানে শুধু সাজানো সংখ্যাগুলো তুমি ঠিক মতো লিখতে পারছো কিনা, সাজানোটা ঠিক হলো কিনা, মাঝখানে কোনো সংখ্যা বাদ দিল কিনা, একটা অতিরিক্ত লিখছো কিনা, এই জিনিসটাই হলো যে সবচেয়ে কঠিন জিনিস খুঁজে বের করতে। দেখতে অনেক সময় কি চোখে ভুল হয়ে যায়। উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রম অধক্রমে অনুসারে সাজাও। আমরা যখন এটাকে সাজিয়ে ফেলছি, বিন্যস্ত করে ফেলছি, তাহলে আমার জন্য এখন গ নাম্বার প্রশ্নটা সহজ হয়ে গেল। তাহলে আমার এখানে অলরেডি এটা ছোট থেকে বড় থেকে সাজানো আছে, ঠিক আছে। তাহলে এটা ঊর্ধ্বক্রমে সাজানো হলো, যে এটাই গ নাম্বার প্রশ্নের প্রথমে আমরা এটাই লিখব, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই দেখি, লিখলাম গ নাম্বারে ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, ঠিক আছে। দেখলাম কোত্থেকে, 30 30 35 40 40 45 45 নাই, 40-এর পর 45 নাই আমার। এরকম যদি ভুল করে ফেলো তাহলে শেষ, সেজন্য খেয়াল করে দিতে হবে। 60 60 60 তিনটা, 65 70 70 75 75 80 85 90 90 95 100। এখন আবার গুনে দেখবো আমার 20টা আছে কিনা, 2 4 6 8 9 10 12 14 16 18 20, ঠিক আছে। তাহলে আমাদের
ঊর্ধ্বক্রমে এখানে আমরা যখন বিন্যস্ত করে দিলাম তখনই সাজানো ছিল, তাহলে আমরা করে ফেললাম ঊর্ধ্বক্রমে সাজানো। এই উপর ঊর্ধ্বক্রমে সাজানো, অধক্রমে সাজানো, এগুলোই তোমাদের আছে, খুব বেশি কঠিন না, একটু মনোযোগ দিয়ে যদি করো তাহলে ঠিক মতো করতে পারবে। এরপর আবার বলছি কি অধক্রম মানে কি, বড় থেকে ছোট। এখন আবার লিখি, ঊর্ধ্বক্রমে যখন করে ফেলছি অধক্রমটা করাটা কি খুবই সহজ, যা করছি ঠিক তার উল্টোটা করে যাব। অধক্রমে সাজিয়ে পাই, এখন জাস্ট উল্টা থেকে লিখি 195, 90, 90, 85, 80, 75, 75, 70, 70, 70 কয়টা দুইটা, 65, 60 তিনটা ছিল, একটা দুইটা তিনটা, 50 একটা, 40 একটা, 40 একটা, 35 একটা, 30 দুইটা। এখন আবার দেখবো আমার 20টা হয়েছে কিনা, 2 4 6 8 9 10 12 14 16 18 20, তাহলে আমার এখানেও কি হলো 20টা হলো। ঠিক আছে, আজকে তোমাদের বহু নির্বাচনী এবং 13 14 15 এই সমস্যাগুলো নিয়ে আমি আলোচনা করলাম, কিভাবে আমরা এগুলো আনসার করব সেগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো আবার দেখবা, আমার এর আগের পার্টটা যদি তোমরা আবার রিভিউ করে দেখতে পারো, তাহলে সেখান থেকে প্রাথমিক আলোচনার ধারণাটা যদি ভালোভাবে বুঝতে পারো, এই জিনিসগুলো করা তোমাদের জন্য অনেক সহজ হবে। ঠিক আছে, আজকে এখানে শেষ করব। পরবর্তী ক্লাসে আমরা যদি সময় সুযোগ হয় পরের যেই প্রশ্নগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকে আমাদের পাঠটা এখানেই শেষ। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, সেই পর্যন্ত সকলেই সুস্থ স্বাভাবিক থাকো সেই কামনা করে আজকে এখানে শেষ করছি। ঠিক আছে, খুদা হাফেজ।